ভোরবেলা গোয়ালঘরে গরুর দুধ দোহাতে গেছি। ছেলেও সাথে এসেছে। আমি বালতিতে দুধ দোহাচ্ছি, সে খড় দিচ্ছে গরুকে। দুধ দোহানো শেষে যখন বালতি তুলছি, সে আমার হাত ধরে সাহায্য করল। গরম দুধের ভাপ উঠছে বালতি থেকে। সে বলল, মা, এই দুধ যেমন পবিত্র আর পুষ্টিকর, তোমার ভালোবাসাও তেমনি আমার জীবনে পুষ্টি দেয়। আমি বললাম, কি সব বলছিস? কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, এই গরু যেমন তার বাচ্চাদের জন্য দুধ দেয়, তুমিও তেমনি আমার যত্ন নাও। কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে আমার যত্ন নাও। বিয়ে করো আমাকে। আমরা এই গোয়ালঘরের পাশেই আমাদের সংসার গর্ব। গোয়ালঘরে খড়ের গন্ধের সাথে মিশে গেল আমার অবাক হওয়ার গন্ধ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর রিয়া। তনয় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা ভোরে। আমি যখন গোয়ালঘরে গিয়েছিলাম দুধ দোহাতে, তখন তনয়ও আমার সাথে এসেছিল। আমাদের গ্রামের বাড়িতে ৩টা গরু আছে। প্রতিদিন ভোর ৫টায় উঠে আমি দুধ দোহাই। সেদিনও তেমনি করছিলাম। তনয় আমার কাছে এসে বলল, মা, তোমার এই যত্নের মতোই আমি তোমাকে ভালোবাসি। আমি তখন বুঝতে পারিনি ও কি বলতে চাইছে। কিন্তু পরের কথাগুলো শুনে আমার চোখ ছানাবড়া। ও বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি প্রথমে ভাবলাম ও হয়তো কৌতুক করছে। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও একেবারেই সিরিয়াস। আমি বললাম, তনয়, তুই কি বলছিস? আমি তোর মা। ও বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার মাথা ঘুরতে লাগল। এমন কথা আমি জীবনেও শুনিনি। আমি বালতিটা রেখে দিয়ে বললাম, তনয়, তুই বাড়িতে গিয়ে আরাম কর। হয়তো জ্বর এসেছে। কিন্তু তনয় আমার হাত ধরে বলল, মা, আমার কোনো জ্বর নেই। আমি পুরোপুরি সুস্থ মাথায় এই কথা বলছি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি ওর হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, এসব কি বলছিস? আমি তোর মা। তোর বাবা আছে। এভাবে কথা বলা ঠিক না। তনয় তখন আমার পায়ে ধরে বসে পড়ল। বলল, মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমার চেয়ে সুন্দর কোনো মেয়ে দেখিনি। তোমার মতো যত্নশীল, ভালোবাসার মানুষও দেখিনি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার চোখে জল এলো। আমি বললাম, তনয়, উঠ। এভাবে কথা বলিস না। তুই আমার ছেলে। আমি তোর মা। কিন্তু তনয় আমার পা ছাড়ছিল না। ও বলল, মা, আমি তোমার ছেলে হতে চাই না। আমি তোমার স্বামী হতে চাই। আমি জোর করে ওকে উঠিয়ে দিয়ে বললাম, তনয়, তুই এখনই বাড়িতে যা। আর এসব কথা কখনো বলিস না। তনয় তখন আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি এখন রাগ করছ। কিন্তু আমি হাল ছাড়ব না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমার জন্য পারফেক্ট। আমি দৌড়ে বাড়িতে চলে এলাম। মনে মনে ভাবছিলাম, আমার ছেলের কি হয়েছে? এভাবে কথা বলছে কেন? পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে গেলাম, দেখি তনয় সেখানে দাঁড়িয়ে আছে। ও বলল, মা, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি চায়ের কাপটা নিলাম। তনয় তখন আমার কাছে এসে বলল, মা, গতকাল যে কথা বলেছিলাম সেটা নিয়ে ভেবেছ? আমি বললাম, তনয়, আমি তোর বাবাকে সব বলে দেব। তনয় হেসে বলল, বলো না মা। বাবা তো আজকাল বাড়িতেই থাকে না। ব্যবসার কাজে সারাদিন বাইরে। তিনি আমাদের কথা বুঝবেন না। আমি তখন বুঝলাম যে তনয় সত্যিই কিছু অস্বাভাবিক চিন্তা করছে। আমি বললাম, তনয়, তুই ডাক্তারের কাছে যাবি। তনয় বলল, মা, আমার কোনো অসুখ নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এরপর কয়েকদিন তনয় আমাকে নিয়ে এমন সব কথা বলতে থাকল যা শুনে আমার গা শিউরে উঠত। ও বলতো, মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। আমি যখন কাজ করতাম, ও পাশে এসে দাঁড়াত। বলতো, মা, তোমার হাত দুটো কত সুন্দর। একদিন আমি যখন গোসল করতে যাচ্ছিলাম, তনয় আমার পথ রোধ করে দাঁড়াল। বলল, মা, আমি তোমার সাথে গোসল করতে চাই। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুই একেবারেই বেয়াদব হয়ে গেছিস। আমি তোর বাবাকে সব বলবো।
কিন্তু সেদিন সন্ধ্যায় যখন রঞ্জিত বাড়ি ফিরল, তনয় তার কাছে গিয়ে বলল, বাবা, আমি মাকে বিয়ে করতে চাই। রঞ্জিত প্রথমে ভাবল ও হয়তো কৌতুক করছে। কিন্তু তনয় যখন সিরিয়াসলি বলল, তখন রঞ্জিত রেগে গেল। বলল, তনয়, তুই কি বলছিস? এসব কি কথা? তনয় বলল, বাবা, আমি সত্যি বলছি। আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। রঞ্জিত তনয়কে একটা চড় দিল। বলল, চুপ কর। এসব বাজে কথা আর বলবি না। কিন্তু তনয় থেমে থাকল না। পরের দিন থেকে আরও বেশি করে আমাকে বলতে লাগল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। একদিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, তনয় আমার ঘরে ঢুকল। আমার বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করল। আমি জেগে উঠে চিৎকার করলাম। রঞ্জিত দৌড়ে এল। তনয়কে ঘর থেকে বের করে দিল। পরের দিন রঞ্জিত বলল, মিতালি, তনয়ের সাথে কি হয়েছে? ও এভাবে আচরণ করছে কেন? আমি বললাম, আমি জানি না। হঠাৎ করে এমন হয়ে গেছে। রঞ্জিত বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তনয় ডাক্তারের কাছে যেতে রাজি হল না। বলল, আমার কোনো অসুখ নেই। এরপর তনয় আরও বেশি অদ্ভুত আচরণ করতে লাগল। ও আমার ব্যবহৃত কাপড় চুরি করত। আমার ব্যবহৃত তোয়ালে গোপনে রাখত। একদিন আমি দেখলাম ও আমার ব্লাউজ নিয়ে শুকছে। আমি বললাম, তনয়, তুই কি করছিস? ও বলল, মা, তোমার গন্ধ আমার ভালো লাগে। আমার গা গুলিয়ে উঠল। আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত সিদ্ধান্ত নিল যে তনয়কে জোর করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগেই একদিন রাতে তনয় আমার ঘরে ঢুকে তালা দিয়ে দিল। আমি ভয় পেয়ে গেলাম। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি আর পারছি না। তুমি আমাকে বিয়ে কর, না হলে আমি আত্মহত্যা করব। আমি বললাম, তনয়, প্লিজ এসব করো না। তুই আমার ছেলে। তনয় একটা ছুরি বের করল। বলল, মা, তুমি হ্যাঁ বলো, না হলে আমি এই ছুরি দিয়ে আমার গলা কেটে দেব। আমি চিৎকার করে রঞ্জিতকে ডাকলাম। রঞ্জিত দরজা ভাঙতে লাগল। তনয় তখন ছুরিটা নিজের গলায় ধরল। বলল, বাবা, আমি মাকে বিয়ে করবই। তুমি বাধা দিলে আমি মরে যাব। রঞ্জিত দরজা ভেঙে ঢুকল। তনয়ের হাত থেকে ছুরি কেড়ে নিল। তনয় কাঁদতে লাগল। বলল, বাবা, আমি শুধু মাকে ভালোবাসি। পরের দিন রঞ্জিত তনয়কে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তনয়কে পরীক্ষা করে বলল, এ ছেলের মানসিক সমস্যা হয়েছে। চিকিৎসা করতে হবে। কিন্তু ডাক্তার যখন তনয়কে ইনজেকশন দিতে গেল, তনয় হঠাৎ করে পাগলের মতো হেসে উঠল। বলল, ডাক্তার সাহেব, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। ডাক্তার বলল, এটা অস্বাভাবিক। এ ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু তনয় হাসপাতালে থাকতে চাইল না। ও বারবার পালানোর চেষ্টা করতে লাগল। একদিন সত্যিই পালিয়ে গেল। আমরা সবাই খোঁজ করলাম। কিন্তু তনয়ের কোনো খোঁজ পেলাম না। 3 দিন পর ও ফিরে এলো। কিন্তু এবার ওর আচরণ আরও অদ্ভুত। ও এসেই আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আমি বললাম, কি সারপ্রাইজ? তনয় তার ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সটা খুলে দেখি, ভিতরে একটা আংটি। তনয় বলল, মা, এটা আমাদের বিয়ের আংটি। আমি তোমার জন্য কিনে এনেছি। আমি বলে উঠলাম, তনয়, তুই এসব কোথা থেকে কিনলি? তনয় বলল, মা, আমি আমার সব টাকা খরচ করে তোমার জন্য কিনেছি। তুমি এটা পরো। আমি বললাম, আমি পরব না। তনয় তখন জোর করে আমার হাতে আংটিটা পরিয়ে দিতে চাইল। আমি প্রতিরোধ করলাম। এদিকে রঞ্জিত এসে গেল। ও তনয়কে দূরে সরিয়ে দিল। রঞ্জিত বলল, তনয়, তুই এখনই এ বাড়ি ছেড়ে চলে যা। তনয় বলল, বাবা, এটা আমার বাড়িও। আমি যাব না। রঞ্জিত তখন তনয়কে জোর করে বাড়ি থেকে বের করে দিল। তনয় বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার কাছে এসো। সেদিন রাতে তনয় আমাদের বাড়ির চারপাশে ঘুরতে লাগল। মাঝে মাঝে জানালার কাছে এসে আমাকে দেখার চেষ্টা করত। আমি ভয়ে জানালার পর্দা টেনে দিলাম। পরের দিন সকালে দেখি তনয় আমাদের বাড়ির গেটে শুয়ে আছে। আমি বাইরে গেলাম। তনয় উঠে আমার পায়ে ধরল। বলল, মা, আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আমাকে বাড়িতে নাও। আমি বললাম, তনয়, তুই এভাবে থাকতে পারিস না। তুই তোর বন্ধুদের বাড়িতে যা। তনয় বলল, মা, আমার কোনো বন্ধু নেই। আমার শুধু তুমি আছো। আমার মন খারাপ হয়ে গেল। আমি তনয়কে বাড়িতে নিয়ে এলাম।
কিন্তু রঞ্জিত রেগে গেল। বলল, তুমি কেন ওকে ভিতরে আনলে? আমি বললাম, ও তো আমার ছেলে। রঞ্জিত বলল, ও তোমার ছেলে হতে চায় না, ও অন্য কিছু চায়। সেদিন থেকে আমার মন খুব খারাপ থাকতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে তনয় আমার ছেলে, তাকে বাড়ি থেকে বের করতে পারছি না। অন্যদিকে ওর আচরণ আমাকে ভীত করে তুলছে। কয়েকদিন পর একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খুলে দেখি তনয় আমার বিছানায় শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। তনয় বলল, মা, চিৎকার করো না। আমি শুধু তোমার পাশে শুতে চেয়েছি। আমি বললাম, তনয়, উঠ। তোর নিজের ঘরে যা। তনয় বলল, মা, আমি তোমার কাছেই থাকতে চাই। রঞ্জিত এসে তনয়কে টেনে নিয়ে গেল। কিন্তু পরের রাতেও তনয় আবার আমার ঘরে এলো। এভাবে প্রতিরাত আমি ভয়ে থাকতাম যে তনয় কখন আমার ঘরে ঢুকবে। একদিন আমি রিয়াকে বললাম, মা, তোর ভাইয়ের আচরণ দেখে তোর কেমন লাগে? রিয়া বলল, মা, ভাই অদ্ভুত আচরণ করে। আমার ভয় লাগে। আমি বুঝলাম যে রিয়াও তনয়ের আচরণে বিরক্ত। আমি রঞ্জিতকে বললাম, আমাদের কিছু একটা করতে হবে। রঞ্জিত বলল, আমি তনয়কে আমার মামার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তনয় যেতে রাজি হল না। বলল, আমি মায়ের কাছ থেকে কোথাও যাব না। একদিন আমি যখন বাজার করতে গিয়েছিলাম, তনয়ও আমার সাথে এলো। পথে ও বলল, মা, আমরা দুজনে কোথাও দূরে চলে যাই। আমি বললাম, কোথায়? তনয় বলল, যেখানে কেউ আমাদের চেনে না, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুই এসব বাজে কথা বন্ধ কর। তনয় বলল, মা, আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি। বাজার থেকে ফেরার পথে তনয় আমার হাত ধরে হাঁটতে চাইল। আমি ওর হাত ছাড়িয়ে নিলাম। তনয় বলল, মা, তুমি কেন আমার হাত ধরো না? আমি বললাম, তুই আমার ছেলে। ছেলেদের এভাবে মায়ের হাত ধরতে নেই। তনয় বলল, কিন্তু আমি তো তোমার ছেলে হতে চাই না। বাড়ি এসে আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত সিদ্ধান্ত নিল যে তনয়কে অন্য শহরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সেই রাতেই তনয় পালিয়ে গেল। আমরা সবাই খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। ৩ সপ্তাহ পর তনয় ফিরে এলো। কিন্তু এবার ওর সাথে একটা মেয়ে ছিল। তনয় বলল, মা, এ হচ্ছে প্রিয়া, আমার বান্ধবী। আমি অবাক হয়ে গেলাম। তনয় বলল, মা, আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসতাম কারণ আমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়িনি। কিন্তু এখন প্রিয়াকে পেয়েছি। প্রিয়া একটা সুন্দর মেয়ে। ওর বয়স ১৯ বছর হবে। তনয় বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে গেলাম। মনে হলো একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। আমি রঞ্জিতকে ডাকলাম। রঞ্জিতও খুশি হল। রঞ্জিত তনয়কে বলল, তুই ঠিক করেছিস। প্রিয়া ভালো মেয়ে মনে হচ্ছে। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, তনয় আমার ঘরে এলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার শুরু হবে। কিন্তু তনয় বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। আমি বললাম, তনয়, তুই ঠিক আছিস তো? তনয় বলল, হ্যাঁ মা, আমি এখন সুস্থ। প্রিয়ার সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমার সমস্যা কি ছিল। আমি জানতে চাইলাম, কি সমস্যা ছিল? তনয় বলল, মা, আমি কখনো কোনো মেয়ের সাথে মিশিনি। তোমাকে ছাড়া আমি কোনো নারীকে কাছ থেকে দেখিনি। তাই আমার মনে হয়েছিল যে তুমিই আমার জীবনের একমাত্র নারী। আমি বুঝতে পারলাম তনয়ের কথা। আমি বললাম, তনয়, তুই প্রিয়াকে নিয়ে খুশি থাক। তনয় আমার পা ছুঁয়ে বলল, মা, আমাকে মাফ করে দাও। আমি তনয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই আমার ছেলে। আমি তোকে মাফ করে দিয়েছি। পরের দিন থেকে তনয়ের আচরণ সম্পূর্ণ বদলে গেল। ও আর আমাকে নিয়ে অদ্ভুত কথা বলত না। প্রিয়াকে নিয়ে ব্যস্ত থাকত। প্রিয়া খুব ভালো মেয়ে। ও আমাকে মা বলে ডাকত। আমার সাথে রান্নাবান্না করত। রিয়ার সাথেও ভালো মিশত। ১ সপ্তাহ পর তনয় বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি বললাম, তাহলে প্রিয়ার বাবা মায়ের সাথে কথা বল। তনয় বলল, প্রিয়ার বাবা মা নেই। ও এতিম। একটা হোস্টেলে থাকে। আমি মন খারাপ হয়ে গেলাম। আমি প্রিয়াকে বললাম, মা, তোর কোনো আত্মীয়স্বজন নেই? প্রিয়া বলল, না মা, আমার কেউ নেই। আমি বললাম, তাহলে আমরাই তোর পরিবার। তুই আমাদের সাথেই থাক। প্রিয়া কেঁদে ফেল। বলল, মা, আপনি অনেক ভালো।
আমি তনয় আর প্রিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলাম। কিন্তু তনয় বলল, মা, আমি সিম্পল বিয়ে করতে চাই। বেশি খরচ করতে হবে না। আমি বললাম, না তনয়, তোর বিয়ে ভালো করে হবে। বিয়ের দিন তনয় খুব খুশি ছিল। প্রিয়াও খুব সুন্দর লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেল। বিয়ের পর তনয় আর প্রিয়া আমাদের সাথেই থাকতে লাগল। প্রিয়া আমার মতো করে সংসারের কাজ করত। আমি খুশি ছিলাম। কিন্তু একদিন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। প্রিয়া মাঝে মাঝে আমার দিকে অদ্ভুতভাবে তাকাত। আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু পরে বুঝতে পারলাম যে প্রিয়া আমাকে নিয়ে কিছু একটা ভাবছে। একদিন আমি যখন গোয়ালঘরে দুধ দোহাচ্ছিলাম, প্রিয়া এলো। বলল, মা, আমি আপনার সাহায্য করি। আমি বললাম, ঠিক আছে। প্রিয়া আমার পাশে বসে খড় দিতে লাগল। হঠাৎ ও বলল, মা, আপনি অনেক সুন্দর। আমি বললাম, ধন্যবাদ মা। প্রিয়া বলল, মা, তনু আমাকে বলেছে যে সে একসময় আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, ও কি বলেছে তোকে? প্রিয়া বলল, মা, ও বলেছে যে আপনি অনেক সুন্দর এবং যত্নশীল, তাই ও আপনাকে ভালোবেসে ফেলেছিল। আমি বললাম, সেসব এখন আর ভাবার দরকার নেই। সব ঠিক হয়ে গেছে। কিন্তু প্রিয়া বলল, মা, আমি তনয়ের কথা বুঝতে পারি। আপনি সত্যিই অনেক আকর্ষণীয়। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি বললাম, প্রিয়া, এসব কথা বলিস না। কিন্তু প্রিয়া থামল না। ও বলল, মা, আমিও আপনাকে অনেক পছন্দ করি। আমি বুঝতে পারলাম না প্রিয়া কি বলতে চাইছে। আমি দুধ দোহানো শেষ করে বাড়িতে চলে এলাম। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, প্রিয়া আমার ঘরে এলো। আমি অবাক হয়ে বললাম, প্রিয়া, কি চাই তোর? প্রিয়া আমার বিছানায় বসে বলল, মা, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? প্রিয়া বলল, মা, আমি তনয়কে ভালোবাসি। কিন্তু আমি আপনাকেও ভালোবাসি। আমি বললাম, মানে? প্রিয়া বলল, মা, আমি চাই আপনি আমাদের সাথে একটা অদ্ভুত সম্পর্কে থাকুন। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, প্রিয়া, তুই কি বলছিস? প্রিয়া আমার হাত ধরে বলল, মা, আমি চাই আমরা তিনজন একসাথে থাকি। আপনি আমার এবং তনয়ের দুজনেরই স্ত্রী হন। আমি ধাক্কা খেয়ে গেলাম। আমি বললাম, প্রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? প্রিয়া বলল, না মা, আমি একেবারে ঠিক আছি। আমি চাই আমরা একটা ভিন্ন ধরনের পরিবার গড়ি। আমি প্রিয়ার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখনই আমার ঘর থেকে বের হয়ে যা। কিন্তু প্রিয়া বলল, মা, আপনি রেগে যাবেন না। তনয়ও এ ব্যাপারে জানে। আমি আরও অবাক হয়ে গেলাম। আমি বললাম, তনু জানে? প্রিয়া বলল, হ্যাঁ মা, আমরা দুজনে মিলে এই পরিকল্পনা করেছি। আমি বুঝতে পারলাম যে তনয় আর প্রিয়া দুজনেই আমাকে নিয়ে কোনো অদ্ভুত পরিকল্পনা করেছে। পরের দিন সকালে তনয় আমার কাছে এলো। বলল, মা, প্রিয়া তোমাকে সব বলেছে। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তোরা দুজনে কি করছ? তনয় বলল, মা, আমরা চাই তুমি আমাদের সাথে একটা নতুন ধরনের জীবন যাপন করো। আমি বললাম, আমি কোনো অদ্ভুত জীবন যাপন করব না। তনয় বলল, মা, তুমি আমাদের কথা ভেবে দেখো। আমি রঞ্জিতকে সব বললাম। রঞ্জিত রেগে গিয়ে তনয় আর প্রিয়া দুজনকেই বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সেদিন রাতে তনয় আর প্রিয়া দুজনে মিলে আমাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করল। আমরা সবাই জেগে উঠলাম। রঞ্জিত পুলিশ ডাকল। পুলিশ এসে তনয় আর প্রিয়াকে ধরে নিয়ে গেল। পরে জানলাম যে প্রিয়া আসলে একটা মানসিক রোগী। ও একটা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল। তনয়ও প্রিয়ার প্রভাবে আবার মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছিল। ডাক্তার বলল যে তনয়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। এখন তনয় একটা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রিয়াকেও তার আগের হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। আমি এখন শান্তিতে আছি। রঞ্জিত আর রিয়া নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এই পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্ন ছিল। গত সপ্তাহে ডাক্তার জানিয়েছে যে তনয়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হয়তো আরও কিছুদিন পর ও ভালো হয়ে যাবে। আমি প্রতিদিন প্রার্থনা করি যে আমার ছেলে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসুক। কিন্তু এবার যেন ও একটা সাধারণ ছেলের মতো আচরণ করে। এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। আমি এখন রিয়ার মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছি। রিয়া এখন আগের চেয়ে বেশি লেখাপড়ায় মন দিয়েছে। ও বলে যে বড় হয়ে মনোরোগ বিশেষজ্ঞ হতে চায়, যাতে ভাইয়ের মতো রোগীদের সাহায্য করতে পারে। আমি রিয়ার এই স্বপ্নে তাকে সাহায্য করছি।
হয়তো একদিন রিয়া তনয়কে সুস্থ করে তুলতে পারবে। এই গল্প শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে পারিবারিক সমস্যাগুলো কত জটিল হতে পারে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আশা করি তনয় শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমার পরিবার আবার আগের মতো খুশিতে থাকবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের গল্প। আশা করি আপনাদের কারোর জীবনে এমন সমস্যা না আসে। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায় শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায় নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায় স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায় বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল,
আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এল। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো।
কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল।
যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। 15 অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। 16 অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। 17 অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে।
আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ১৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এল। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২০ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল।
দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে।
বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা,
যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।